ডাক্তারে বলা কথাগুলো আধার বুঝলো এবং মনে মনে খুব করে চাইলো মেয়েটা যেন নিজের স্মৃতি ভুলে না যায়, নয়তো সে আরও ভেঙে পড়বে। ডাক্তার নার্সকে ওষুধের কিছু নাম বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নার্স বেরিয়ে গেল। আধার আরও কাছে এগিয়ে এসে আলোর মলিন চেহারা ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, জলদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো জান, আমি আর এই দূরত্ব সইতে পারছি না। কেটেছে আরও 6 মাস। আলো কোমা থেকে ফিরে আসার পর পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়েন এবং ওই দিন রাতেই সবাই মিলে মেয়েটাকে দেখতে এসেছিল। তারপর থেকে নানান চিকিৎসা দেওয়া হয়েছে মেয়েটাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করার জন্য। আলোকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের অধীনে রেখে নিয়মিত ব্যায়াম, পেশির শক্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করা হয়েছে এবং অকুপেশনাল থেরাপি, স্টিচ থেরাপিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ধৈর্য ও পুষ্টির দরকার ছিল, যা সম্পূর্ণভাবে আলোককে সুস্থ করা হয়েছে। সে আপাতত এখন মোটামুটি সুস্থ, তবে কোমা থেকে বেরোনোর পর স্মৃতিশক্তি হারায়নি মেয়েটার। তার ভার্সিটি শেষে সন্ধ্যা দিকে রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে এবং এখানে সে জানতে পারে আলোকে নিয়ে তার পরিবার চলে গিয়েছে। এটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে অনেক আগে থেকে খেয়াল করেছিল মেয়েটা আজকাল তার কাছে থাকতে চায় না, সব সময় দূরত্ব বজায় রেখে চলে। সব সময় আলো সুস্থ হওয়ার যে কোনো রকম চাপ দেয়নি, বরং মেয়েটা যেভাবে থাকতে চেয়েছে ও সেভাবেই থাকতে দিয়েছে। নিজের কষ্ট হলে একটু বসতে দেয়নি, মনকে কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছে। সে এসব ভেবে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে নার্স বলে উঠল। একটু থেমে মুচকি এসে পুনরায় বলল, ম্যাম অনেক ভাগ্যবতী, আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আপনি যতটা কষ্ট করেছেন তেমন কষ্ট হয়তো আর কেউই করতে পারতো না। আপনি সত্যি একজন বেস্ট হাজব্যান্ড। দোয়া করি আপনারা সারা জীবন এইভাবে একে অপরের পাশে থাকুন। আধার দাঁড়ায় না। রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে বেরিয়ে যেতে যেতে আনমনি বলে উঠল, আপনি ভুল, আমি বেস্ট হাজব্যান্ড নই, আমি খুব খুব খারাপ হাজব্যান্ড, যাকে কখনো ভালোবাসা যায় না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আজ যেমনটা হয়েছে। দুদিন পর নিজ বাড়িতে ফিরে আলো কিছুক্ষণ জন্য স্তব্ধ হয়েছিল। তার জীবন থেকে যে এইভাবে 1 বছর চলে যাবে সেটা কখনো কল্পনাও করেনি, সাথে এটাও ভাবতে পারেনি তাদের মাঝে আর রোহিত, মেঘলা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই আলো সর্বপ্রথম চোখ যায় বাগানে থাকা দুটো কবরের দিকে। এক মুহূর্তেই ছুটে এসে কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এমনটা কেন হলো? এমন হওয়ার তো কথা ছিল না। তাদের দুজনের তো সুখে শান্তিতে সংসার করার কথা ছিল। তাহলে কেন আজ তারা এইভাবে দূর আকাশে পালিয়ে গেল? তার মতোই না হয় কোমায় যেত, তবুও কেন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণই রয়ে গেল। এটা কত স্বপ্নে ছিল প্রিয় মানুষটির সাথে ছোট্ট একটা সংসার করার, অথচ তাদের নিয়তি অন্য কিছুই ছিল। তাদের দুজনের পথ চলা এইটুকুতেই সীমাবদ্ধ রয়ে গেছে। কাঁদতে কাঁদতে আলোর শরীর খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে ওখানে। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে মেয়েটাকে ভেতরে নিয়ে গিয়ে মতিউর রহমান ডাক্তারকে কল দেন। তারপর ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন ও স্যালাইন দিয়ে যায়। আলোর জ্ঞান ফিরে আসার পর নিজের পেটের উপর দুটো খরগোশকে দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে এরা আর কেউ নয়, বরং তারই টোনাটুনি। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে কোনো মতে উঠে বসে এক হাতে জড়িয়ে ধরে আদর করে দেয়। এতদিনে অনেকটাই বড় হয়ে গেছে, সাথে গোলুমুলুও। এরা এখানে কিভাবে এলো? আলো ছোট বোনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। ছায়া ধীরে কণ্ঠে বলল, তোমার শ্বশুরবাড়িতে তো এদেরকে দেখার মতো কেউ নেই। দুলাভাই সারাদিন ভার্সিটিতে থাকে এবং সন্ধ্যা হলে তোমার কাছে যেত, তারপর এখানেই সারা রাত থাকতো। তাই তোমার শখের জিনিসগুলো দেখাশোনা করার জন্য আমাকে দেয়, কারণ উনি চায়নি তোমার প্রিয় জিনিসের কিছু হোক। এদিকে আমি দেখলেও সব খরচ তোমারই বড়ই দিয়ে তো, সাথে আমারগুলোর জন্য। আলো কিছু বলল না। ছায়া বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে এসে আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ বুজে কেঁদে উঠল।
তোমাকে খুব মিস করেছি আপু, খুব। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। তখন খেয়াল করলো দরজায় মায়া দাঁড়িয়ে আছে। আলো হেসে এক হাত বাড়িয়ে ধরে কাছে আসার ইশারা করলো। মায়া ছুটে এসে বোনের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। আলো দুজনের মাথায় চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, কষ্ট পাস না বোন। ভাইয়া আপু যেখানে থাকুক, তারা ভালো থাকুক। আর আমাদেরকে ওই দূর আকাশ থেকে দেখছে। তোরা যদি কষ্টে থাকিস তাহলে তারাও কষ্ট পাবে। আমরা এই দুনিয়ার কেউই চিরস্থায়ী নয়। আর যাই হোক, কাল আমাদের সবাইকে ওই আকাশের বুকে যেতে হবে, শুধু আগে আর পরে। আলোর মনটা ভালো নেই। সে হালকা পাতলা খাবার খেয়ে বাগানে এসে বসেছে। পশ্চিমে দিকে সূর্যটা হেলে পড়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আধার নেমে আসবে। মেয়েটা অপলক নয়নে দুটো পাশাপাশি থাকা কবরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খেয়াল করলো গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়িটা চিনতে একটু অসুবিধা হলো না আলোর। আধার গাড়ি থামিয়ে নেমে শুধু আলোর কাছে এসে পাশে বসলো। তবুও মেয়েটা কিছু বলল না। তাদের মাঝে নীরবতা ভেঙে একসময় আধারই বলে উঠল, আমাকে না বলে এখানে আসার কারণ? ইচ্ছে করছিল তাই এসেছে। ঠিক আছে, এখন চলো, আমি তোমাকে নিতে এসেছি। এখানে থাকবো কিছুদিন। আপনি বড়ই নিষ্ঠুর মিসেস খান। এতগুলো মাস জ্বালিয়েও আপনার শান্তি হয়নি। আরও কিছু না বলে দোলনা থেকে নেমে যায়। সময় অনুভব করলো লোকটা তার বেনুনি চেপে ধরেছে। একই সাথে একটা বাক্য শুনতে পেল, জান। হৃদয় থমকালো। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আধার চোখে চোখ রেখে বলে উঠল, এবার যদি আমাকে ছেড়ে যাওয়ার একটু চেষ্টা করো তাহলে আই সোয়ার মিসেস খান, আমি মরে যাব। আরও নিজেকে আর ধরে রাখতে পারল না। মুহূর্তে ছুটে এসে স্বামীর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল এবং দু হাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আধার যেন এতক্ষণে এটারই অপেক্ষা ছিল। সে নিজে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। গলায় মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সময় শুনতে পেল, সরি, আমি আপনাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই আমার জন্য আপনি এতগুলো দিন অনেক কষ্ট করেছেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। আর একটুও কষ্ট হয়নি। আর নিজের বই সেবা করতে কিসের কষ্ট? আলো কিছু বলল না। সে আসলে দ্বিধায় পড়ে গেছিল, কি করবে না করবে। কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। মন এক কথা বলছিল ও ব্রেন এক কথা বলছিল। তাই তো সে ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছিল। কিন্তু মানুষটার কাছে সে আবারও হেরে গেল। পারল না নিজেকে দূরে সরিয়ে রাখতে। এসব আকাশ পাতাল ভাবার সময় অনুভব করলো লোকটা তাকে পাজা করে তুলে নিয়ে গাড়ির ভেতরে এসেছে। ব্যাক সিটে বসে আধার ডোর লাগিয়ে আলোর উদ্দেশ্যে বলল, তুমি চাইলে এখন আমার সব কষ্ট মুহূর্তেই দূর করতে পারো। আলো কান্না থামিয়ে চোখ মুখ মুছে মাথা সোজা করে জানতে চাইল, কিভাবে? একটু একটু আদর করবো প্লিজ জান, বাধা দিও না। বাধা দেওয়া মানে? লজ্জা, ভয়ে, আতঙ্কে এবং অতিরিক্ত টেনশনে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলল আলো। সঙ্গে সঙ্গে আধারের মুঠের 12টা বেজে গেল। সে থমথমে মুখে অবচেতন মেয়েটার লালচে চেহারা দিকে তাকিয়ে বলল, এখন পাগলের পালায় পড়লাম রে বাবা। কয়েক ঘন্টা পর যখন আলোর জ্ঞান ফিরে এলো তখন নিজেকে রুমের ভেতর আবিষ্কার করলো। তখনকার ঘটনা মনে হতে লজ্জায় নুয়ে গেল। হঠাৎই কিছু একটা ভাবে চমকে উঠল। মানুষটা রেগে আবার চলে যায়নি তো? আলো তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাইরে ছুটে গেল। শরীরটা দুর্বল হলেও মনের কষ্টের কাছে তুচ্ছ ব্যাপার। ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ জোড়া শীতল হলো। মুহূর্তে ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। আলোয়ার রহমান নিজ হাতে আদারকে খাবার খাইয়ে দিচ্ছে। আদার ভদ্র ছেলের মতো আরেক মায়ের হাতে তৃপ্তির সাথে খাচ্ছে। আলোয়ার রহমান মাঝে মাঝে গল্প করে আর ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আলো এগিয়ে এসে কপাল কুঁচকে বলল, জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? মেয়ের কথা শুনে আলোয়ার রহমান ভুরু কুঁচকে যায়। তিনি কিছু বলতে যাবেন, তার আগে মতিউর রহমান বলে উঠলেন, তোমার মা ভুলে গেলেও তো আর আমি ভুলে যাইনি। এসো মামুনি, আমার পাশে বসো, আজ বাবা তোমাকে খাইয়ে দেবে। আলো মুচকে এসে বাবার পাশে গিয়ে বসলো। মতিউর রহমান ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। তখন ছায়া নিজের চেয়ার ছেড়ে উঠে এসে বাবার পাশে দাঁড়ায়। তাকে দেখে আলো বিড়বিড় করে বলল, আমার আদরে ভাগ বসাতে চলে এসেছে আরেক ফকিন্নি। ছায়া কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো। মায়াও তার বাবার দিকে তাকায়।
মাহবুব রহমান মুচকি এসে মেয়েকে খাবার দিতে থাকলেন। নীলিমা রহমান সবার প্লেটে আরও খাবার দিলেন। কতদিন পর পরিবারের সবাইকে হাসি খুশিতে দেখে বুকটা ভরে ওঠে। তবে মনের মধ্যে একমাত্র ছেলেটার জন্য হাহাকার করে উঠল। আর যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে হয়তো এইভাবে সবার সাথে বসে থেকে হাসি ঠাট্টা করতে করতে খাবার খেত। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি মা তো, তাই এতদিনেও নিজের ছেলে বৌমাকে ভুলতে পারেনি। আদারে খাবার খাওয়ার শেষে আল্লাহর রহমান শাড়ির আঁচল দিয়ে যত্নের সাথে মুখ মুছে দিলেন। আদার আলোচে নাক মুখ ডুবিয়ে চোখ বুজে নিল। তারপর অস্পষ্ট স্বরে বলল, আপনার আঁচল থেকে মা ঘ্রাণ পাচ্ছি, যেমনটা আমি আমার মায়ের আঁচল থেকে পেতাম। আল্লাহর রহমানের চোখ দুটো টলমল করছে। পরম ছেলে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমিও তো মাই বাবা, তোমার আরেক মা, আর তুমি আমার ছেলে। আদার হঠাৎই কী যেন হলো। সে দুহাতে শাশুড়ি মায়ের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বুজে ডেকে উঠল, মা। আল্লাহর রহমান হেসে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় চুমুক খেয়ে ফিসফিসিয়ে বললেন, হ্যাঁ তোমার মা। এই সুন্দর দৃশ্য দেখে সবার ঠোঁটে কোণে হাসি ফুটে উঠলেও আলোর চোখ দুটো ছলছল করছে। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই এতিম মানুষটাকে সে কিভাবে সুখে রাখবে? কী করে লোকটার সব কষ্ট মুছে যাবে? সে কি আদৌ পারবে এই মানুষটার সকল কষ্ট লাঘব করতে? নাকি দিন শেষে নিজের কষ্টের কারণই হবে, যেমনটা এই 1 বছরই হয়েছে? সে কোমায় থাকলেও ব্রেন সজাগ ছিল। লোকটা প্রতিটি কথা শুনতে পেয়েছে। সে না দেখেও সব কষ্ট, ছটফটানি, আর্তনাদ সব কিছু টের পেয়েছে। আর এই 1 বছর 6 মাসের মধ্যে এটাও বুঝতে পেরেছে এই প্রসেসরটা আগের মতো নেই। এখন এই লোকটাও তাকে চায়। আলো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে রুমে এলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাতি নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে চুপটি করে বসে থাকলো। আর চোখে উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে থাকা স্বামীর দিকে তাকায়। আগে লোকটা হাসপাতালে তার বুকে মাথা রেখে শুয়ে থাকতো, অথচ আজ একা একা ঘুমাচ্ছে। কি নিষ্ঠুর মানুষ! শুনুন, মেয়েটা ডাকে আধার চোখ না মেলে ধীরে কণ্ঠে বলো, জি বলুন। সোজা হন। কেন? আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। সরি ম্যাম, আমার বুক সরকারি নয়। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, তাহলে কি আমি এতদিন সরকারি ছিলাম? উফ, সরকারি নাও, আমার ব্যক্তিগত সুখ। দ্যাট, আপনি কখনো ভালো হবেন না। যান, আপনার কাছে থাকবো না। এ কথা বলে আলো বিছানা থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই বদমাশ লোকটা ঘাড় তেড়ামি করার স্বভাব আর শুধরাবে না। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকার পর অনুভব করলো সে হাওয়ায় ভাসছে। আলো চমকে উঠে চট করে তাকিয়ে দেখে সে ছাড়ের কোলে। আদার বিছানায় সাবধানে আলোকে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ভালোবাসা পরও সেঁকে দিল। পরপর গালে, চোখে, নাকে, থুতনিতে ও ঠোঁটেও চুমো খেলো। আলোর লাজুক হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, আমার থেকেও এখন আপনার ঠোঁট বেশি বেয়াদব হয়ে গেছে। আদার ঠোঁটের নিচে থাকা তিলটির উপর চুমো খেয়ে বলল, কথায় আছে সঙ্গদোষে লোহা বাসে। আলো সরু চোখে তাকায়। আদার কিছু না বলে অর্ধাঙ্গিনী নরম বুকের মাঝে মুখ গুজে শুয়ে পড়ল। আলো দুহাতের মাথার চুল বেলি কেটে দিতে দিতে লাগলো এবং এক সময় বলল, কাল আপনার সাথে বাড়ি ফিরতে চাই। আদার বাদ্যস্বরের মতো বলল, ঠিক আছে। শ্বাস ফেলে দৃঢ়কণ্ঠে জানতে চাইল, আপনি কি এখন এসব দায়িত্ব থেকে করছেন? আদার মুখ তুলে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমার? জানি না। আধার এগিয়ে এসে মেয়েটার চোখে রেখে শান্ত গলায় বলল, আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে। আধার এগিয়ে এসে মেয়েটার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে। আলো মনে মনে হাসলো, তবু মুখে বলল, ও, আপনার মনও আছে? জানতাম না তো। আদার পাশে ঘুরে আলোকে নিজের বুকের উপর নিয়ে ফিসফিসিয়ে বলল, সময় হোক, আমার কে কী আছে আর নেই সব কিছু প্রমাণ করে দিব। ভদ্রমের মতো ঘুমাও। আলো আর ভদ্র, সে তো সোজা বুঝে ছেড়ে কালো কুচকুচে কিউট ছোট্ট আঙুলে একটা চিমটি কাটলো। কত দিন হয়ে গেল ছেড়েকে জ্বালানো হয় না। আদার চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, আবার? আলো মুহূর্তে খিলখিল করে হেসে উঠল। এতদিন পরে আবারও মেয়েটার হাসতে দেখে আদার ঠোঁট কামড়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো।
সে এই হাসিটা দেখার জন্য যে ভেতরে ভেতরে কতটা ছটফট করছে সেটা মুখে বলে বোঝাতে পারবে না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, এগুলো গোপনই সুন্দর। পরের দিন সকালে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আধার আলো বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। 3-4 ঘন্টার পর জার্নি করে অবশেষে এসে পৌঁছালো। আলো গাড়ি থেকে নেমে ভেতরে ছুটে গেল। আধার মেয়েটাকে সাবধানে যেতে বলে সে লাগেজ নিয়ে ভেতরে যেতে শুরু করলো। দাদা যান। সৌরভ খান ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন আর নিউজ পেপার পড়ছিলেন। তখন আচমকা চিৎকারের শুরু শুনে হকচকিয়ে উঠলেন। ফলস্বরূপ হাত থেকে চায়ের কাপ ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে গেল। এখানে নজর নাক দিয়ে চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। নাতবউকে সুস্থ শরীরে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে চোখ জোড়া ছলছল করে ওঠে। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই আলো ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো দাদাজান? আমি তোমাকে খুব খুব মিস করেছি। সৌরভ খান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমাকে ছেড়ে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে পেয়ে অনেক ভালো আছি, আর আমিও তোমাকে খুব মিস করেছি। আলোর চোখ দুটো টলমল করলেও সে গাল ভরে হাসলো। তাহমিনা খানকে দেখে কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মা? তাহমিনা খান গম্ভীর মুখে বললেন, ভালো ছিলাম, কিন্তু এখন কতটা ভালো থাকবো জানা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই তো অঘটন ঘটিয়ে দিলে। আলোর খারাপ লাগলো, সে মুখে প্রকাশ করলো না। কিন্তু তাহমিনা খানের কথাগুলো ঠিক হজম করতে পারল না আধার। সে কিছু না বলে রান্নাঘরে থেকে অনেকগুলো চায়ের কাপ নিয়ে এসে ফ্লোরের মাঝে আছাড় মারল। তারপর শান্ত গলায় বলল, নিন, আমি অঘটন ঘটিয়ে দিলাম। তাহমিনা খান রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। সৌরভ খান স্বাভাবিক থাকলেও আলো বড় বড় চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। কতগুলো কাপ এক নিমিষে ভেঙে ফেললো। আলো দাদাজানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তোমার নাতির এত রাগ হলো কবে থেকে? তুমি যবে থেকে কমায় গেছো ঠিক তবে থেকে। আর এটা তো কিছুই নয়, এই বাড়ির অর্ধেক জিনিসই তোমার স্বামীর হাতে ইন্তেকাল করেছে, নিজের সব কিছু কিনে এনেছে। কবে না জানি এগুলোর মতো আমাকে তুলে আছাড় মারে। তোমাকে কিছু করলে আমি উড়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? এর কথা শুনে আলো শব্দ করে হেসে উঠল, বলল, ঠিক আছে। আধার অনেক আগেই রুমে চলে এসেছে আর এসে ঝুড়ি থেকে টোনাটুনিকে রুমের ভেতর ছেড়ে দিয়ে আসার সময় রহমান বাড়ি থেকে নিয়ে এসেছে। আধার নিজের লাগেজ খুলে আলোর সব কিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তারপর টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আজ না ভার্সিটিতে যাওয়ার হলো না, আগামীকাল থেকে না হয় যাবে। লম্বা শাওয়া নিয়ে তোয়ালা নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আলো বিছানার উপর সব বোতলগুলো নিয়ে বসেছে। এগুলো সব আমার জন্য? স্বামীর কথা শুনে আলোর চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। এগুলো তার সব পছন্দের জিনিস, বিশেষ করে আকাশি রঙা ইয়া বড় পুতুলটা তার খুব মনে ধরেছে এবং পুতুলটা মনে হয় তার সমান। কিন্তু বাদরটা দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, এটা কেন নিয়েছেন? আধা তোয়ালে ছোপার উপর রেখে বলল, তোমার মতো আরেকজনকে পেয়ে খুশি হওনি? আলো বিরক্তিতে বাদর ছুঁড়ে মারল ছেলের দিকে, তারপর বলল, নিন আপনার আরেক বউ, আজ থেকে ওটার সাথেই সংসার করবেন। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, ছোট বউকে নয়, আমার বড় বউকে প্রয়োজন। আলো কিছু না বলে পান্ডা ডোরেমনকে কাবাডির উপর রেখে দিল আর বড় পুতুলটা বিছানায় রেখেছে। এটা দেখে আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখন কি তুমি পুতুল নিয়েই থাকবে? তো কি পুতুলটা খাওয়ার জন্য নিয়ে এসেছেন? একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে টেস্ট কেমন সেটাও জানা হয়ে যাবে। আলোর আগে দাঁতে দাঁত পিষল। মেয়েটার রাগান্বিত চেহারা দেখে আধার মনে মনে হাসলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল, এমনিতে তুমি সবসময় আকাশি রঙা জিনিসই ব্যবহার করো, পুতুলটা কাছে না রাখলেও চলবে। ওটার কথা মানে বুঝতে পেরে লজ্জায় আলোর গা রক্তিম হয়ে উঠল। সে মুহূর্তেই চেঁচিয়ে উঠে বলো, আপনার মতো অশুভ পুরুষ আর দুটো দেখিনি। আধার কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল আর আলুর আগে গজগজ করতে করতে আলমারি খুলতে একটা ঝাটকা খেলো। একই সাথে তার মুখ অটোমেটিক হাঁ হয়ে গেল। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকে কয়েকবার নিজের চোখ কষলিয়ে আবার তাকায়। এত এত আকাশি রঙা ড্রেস শাড়ি দেখে মাথা হ্যাং হয়ে যায় আলোর। তবে সে ভীষণ খুশি হয়েছে।
মনে মনে অশুভ লোকটা পছন্দের প্রশংসা করে। সে বেছে বেছে একটা জর্জের শাড়ি নিয়ে এসেছে, শুমে চলে গেল।